এটা নাকি বাঘের গুহা, ঠিক আছে, এটার মধ্যে নাকি বাঘ থাকতো। 2000 years later হৈমন্তী তো হাই বলে দাও। হ্যালো। তো হ্যাঁ, গুড মর্নিং। তো বিষয় হচ্ছে যে এখানে চারদিকটা ভীষণ সুন্দর, চারদিকে যত দূর চোখ যাচ্ছে পুরোটা সবুজে সবুজ, কিন্তু এই দেখুন এ হচ্ছে বাড়ির মানুষগুলো, আর ঠিক এইভাবে পোষা থাকে এখানে ময়ূর। আসার পথে দেখলাম এই পাখিটা আর কি আশপাশে রয়েছে, তো নেমে যখন ওর গায়ে হাত দিলাম দেখলাম খুব কাছে চলে এলো, এমনকি কোলে এইভাবে নিলাম থেকে গেল। এটাই বোধহয় জঙ্গলমহলের মাহাত্ম্য, জানেন? ঝাড়গ্রামের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমলাশোলে এসে আমরা কি করেছি, এখানকার হোমস্টেতে কীরকম কি খরচ, বাদ বাকি সমস্ত কিছু তথ্য আমরা দেখিয়েছি। এবং এই আমলাশোল বা কাঁকড়াঝোড় বা বেলপাহাড়িতে যদি এসে থাকেন সাইট সিন কী কী করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে। আমলাশোলের জঙ্গলে আজ আমাদের দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনে আমরা একটু যাচ্ছি আশপাশে কিছু জায়গা দেখে নেওয়ার জন্য। আজকে সাইট সিনে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে আপনার 6:30। তো এরকম সময় আমরা বের হচ্ছি, কারণ এখনও তো গরম রয়েছে। খুব বেশি দেরি করলে রোদ উঠে গেলে আরও বেশি কষ্ট। আর আমাদের যে গ্রুপে রয়েছে সকলেই মেয়েরা রয়েছে, বাচ্চা রয়েছে, ওই জন্য আমরা চাইছি যে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি একটু ঘুরে আসা যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই আমলাশোল থেকে কাঁকড়াঝোড় এবং এই বেলপাহাড়ির বিভিন্ন জায়গার একটু ঘুরে নেওয়া যাক। আমরা ওই বললাম আপনাদের যে 6:30 বেরিয়েছিলাম, এবং বেরিয়ে এখানে প্রথম সাইট সিন যেটা এলাম সেটা হচ্ছে টেটকি ঝর্ণা। আর টেটকি ঝর্ণায় এসে টেটকি ঝর্ণাটা কেমন লাগছে এবং এর মানে ফুল ভিউটা আপনাদের জানিয়ে দিচ্ছে হচ্ছে চন্দ্রানীদি এবং হৈমন্তীদি। পুরো আমি ওদের হাতে ছেড়ে দিচ্ছি টেটকি ঝর্ণাতে। এখানে পরিবেশটা ভীষণ সুন্দর, চারদিকটা পুরো সবুজে সবুজ আপনাদের দেখাচ্ছি। হৈমন্তী তো হাই বলে দাও। হ্যালো। তো হ্যাঁ, গুড মর্নিং। তো বিষয় হচ্ছে যে এখানে চারদিকটা ভীষণ সুন্দর, চারদিকে যত দূর চোখ যাচ্ছে পুরোটা সবুজে সবুজ, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এখন সকাল 7:30 বাজে, এবং আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছি। সকাল 6:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। আমরা 6টার সময় উঠেছি, কিন্তু আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে রোদের তাপটা দেখুন, ঠিক আছে? এখানে সাংঘাতিক রোদ। তো আমরা সাজেস্ট করব আপনাদেরকে যে এই সময়টা, বিশেষ করে এই সময়টা কিন্তু আপনারা আসবেন না, আসারই চেষ্টা করবেন, একটু অ্যাভয়েড করলে ভালো হয়। তো হৈমন্তী, তোরা কখন এসেছিলিস? কোন সময়টা এসেছিলিস? জুলাই আগস্ট নাগাদ। হ্যাঁ, তখন কিরকম ছিল? বৃষ্টিতে খুবই ভালো লাগে, বৃষ্টিতে খুব ভালো লাগে। এবং এই লেকের জলটা, এই যে লেকের জলটা কতটা দেখা যাচ্ছে আমি রোদে বুঝতে পারছি না, এই জলটা কিন্তু অনেকটা দূর চলে আসে, ওই অবধি চলে যায়। তো যিনি এনেছেন আমাদের গাড়ির, যিনি দাদা, উনি বললেন তো, কিন্তু এখন কিন্তু যা রোদ্দুর, তো আমরা বলবো যে এই সময়টা আপনারা পারলে অ্যাভয়েড করবেন। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, চারদিকটা সবুজ যত দূর চোখ যাচ্ছে, কারণ আমরা এত ব্যস্ততাতে আমরা যেখানে থাকি সকলেই একদম কাঠখোট্টা, একদম ইট কাঠের মধ্যে শহরে, তো সেখানে এরকম পরিবেশ কিন্তু আমরা পাই না। খুবই সুন্দর, চোখের শান্তি, মনের শান্তি, কিন্তু গরমে একটু কষ্ট হচ্ছে, বাট স্টিল ঠিক আছে। টেটকি ঝর্ণা দেখে আসার পর আমরা চলে এসেছি গাররাসিনী পাহাড়ে। এটা কিছুটা দূরে, এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে সোজা, এই যে রাস্তাটা, এইটা হচ্ছে পাহাড়ের উপরে ওঠার রাস্তা। এবার এই মুহূর্তে আপনার আসতে সময় লাগলো টেটকি ঝর্ণা থেকে 8:12 বাজে। তো এই বেশিক্ষণ না, 25 মিনিট মতো লাগবে টেটকি ঝর্ণা থেকে এটা আসতে। আর চারদিকটা দেখছেন পুরো জঙ্গলে ঢাকা,
উপর দিকে ওঠা যায় এই রাস্তা ধরে। এবং এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা দিয়ে হেঁটে যাবেন। বর্ষাকালে একটু পিচ্ছিল হয়, সেই বুঝে আসবেন আপনারা, কারণ বেশিরভাগ মানুষ যেহেতু এই বেলপাহাড়ি বা কাঁকড়াঝোড় এই যে এলাকাগুলোয় সময় কাটাতে বর্ষাকালেই তো আসে। তো ওই জন্য আপনারা যখনই আসবেন একটু সেইভাবে জুতো পরে আসবেন অবশ্যই। এখন এই পাহাড়ে কিন্তু আলাদা করে কোনো রাস্তা নেই। আপনি পেছন দিকটা দেখুন, এই যেরকম পাথর কেটে কেটে রাস্তাটা দেখছেন, পুরো এই রকমই রাস্তা পুরো উপর অবধি ওঠার জন্য। সেই রকম কোনো রাস্তা নেই। যদি কেউ পিচ্ছিল জায়গায় হাঁটতে বা কারোর এমনি সমান রাস্তা দিয়ে উঠতে সমস্যা হয়, তাহলে এই পাহাড়ে না ওঠাই ভালো। আর চারদিকটা বড্ড জঙ্গল, আর প্রচুর পোকামাকড়ের কিন্তু উপদ্রব রয়েছে এই পাহাড়ের মধ্যে। তো যারাই আসুন একটু সাবধানে আসবেন। এই যে একদম সামনেই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গাররাশিনী পাহাড়ের ওপরে একটা ছোট্ট মন্দির। এই পাহাড়টায় নিচ থেকে উপরে উঠতে খুব বেশি না, যদি আপনি ঠিকঠাক হাঁটতে পারেন 10 মিনিট মতো সময় লাগে। তো এতদূর যখন আসবেন, আমার মনে হয় যে একবার ঘুরে যাবেন মন্দিরটাতে, আশা করি ভালো লাগবে। এটা বাসুদেব ভগবান মন্দির। এই মন্দিরের ঠিক বাঁ পাশ দিয়ে, এই যে গাছের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা মতো চলে গিয়েছে। চলুন এটা দিয়ে গিয়ে দেখি যে কি দেখা যায়। পাহাড়ের কোল দিয়ে এরকম একটা রাস্তা চলে গিয়েছে, আর এই রাস্তাটা এই ধার দিয়ে যেমন পাথর কেটে রাস্তা রয়েছে, এই পাটটা পুরো কিন্তু খায়। তো এই রাস্তা দিয়ে আসলে আপনারা একটু সাবধানে আসবেন। নিচ থেকে আমায় বলছিল যে এই পাহাড়ের চূড়ায় একটা শিব মন্দির রয়েছে, আর এই চূড়াতে উঠতে গিয়ে কষ্ট তো আপনার বেশ হবে, কারণ এই চূড়াতে উঠতে আপনার 30-35 মিনিট মতো সময় লাগবে। বেশ উঁচুতে এই চূড়া। আর এই যে এইটা হচ্ছে এই গাররাশিনী পাহাড়, সেই পাহাড়ের শিব মন্দিরে বাবা মহাদেব এখানে বিরাজ করেন। আর ঠিক এইখান থেকে আপনি পুরো পাহাড়ের উপর থেকে এই জায়গাটার ভিউটা দেখুন, কি অসাধারণ সুন্দর। চারদিকে গাছ ছাড়া আপনি আর কিচ্ছু দেখতে পাবেন না। এত সুন্দর একটা মানে ভিউ এখানে আপনি পাবেন, মন ভরে যাবে। আমি জানি পাহাড় মানে আমরা উত্তরবঙ্গ জানি, কিন্তু এই ঝাড়গ্রামে এসে এত সুন্দর রূপ পাহাড়ের, এবং সেই সঙ্গে নিচে যে জঙ্গল আপনি দেখতে পাবেন, আপনার কিন্তু মনটা ভরে যাবে। আপনারা ঝাড়গ্রাম এলে অবশ্যই কিন্তু আপনাদের এই সাইট সিইংয়ের যে প্ল্যান করবেন, সেই প্ল্যানে অবশ্যই এই খেদারানি লেকটাও কিন্তু রাখবেন। গাররাশিনী পাহাড় থেকে কিছুটা এগিয়ে এই 5-7 মিনিটের রাস্তা হচ্ছে, তারপরেই আমরা এসে পৌঁছালাম খেদারানি লেক। দেখুন এই লেকগুলো এখন হয়তো একটু আপনাদের শুকনো লাগছে, ঠিক কথা, কিন্তু এই যে লেকগুলো দেখছেন না, এইগুলো কিন্তু বর্ষায় একদম পরিপুষ্ট হয়ে ওঠে। আমি কথা বলছিলাম আমাদের ড্রাইভার দাদার সঙ্গে, উনি বলছিলেন এই যে সামনের এই জায়গাগুলো দেখছেন, এর সামনে অবধি করে নাকি জল চলে আসে। আর এই লেকটা কিন্তু খুবই সুন্দর, ওই সামনে একটা ড্যাম মতো রয়েছে, ওইখান থেকে জল ছাড়ে বর্ষার সময়, এবং এই লেকটা দেখছেন, এর ভিউ কিন্তু অন্যরকম হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে যদি এই সামনে দেখেন, এই সামনে কিন্তু বসার জায়গাও রয়েছে। খেদারানি লেক থেকে আমরা ফিরলাম, এবং এই খেদারানি লেক থেকে আমরা এলাম লালজল। এই লালজল পাহাড় এখানে কিন্তু একটা গুহার জন্য বিখ্যাত। এখানকার আশপাশের মানুষজনরা যেটা বলছেন যে
এটা হচ্ছে নাকি বাঘের গুহা। বাঘের গুহা কিনা জানি না, চলুন উপরের দিকে উঠি এবং গিয়ে দেখি যে কি রয়েছে এই লাল জল পাহাড়ে। লাল জল পাহাড়ে যে রাস্তা রয়েছে এইটা হচ্ছে রাস্তা, এবং ঠিক তার আগে একটা ছোট্ট মন্দির রয়েছে, অনেকটা বাড়ির মতো দেখতে, ঠিক কথা, কিন্তু এই মন্দিরে রয়েছে হচ্ছে আপনার রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, এমনকি হরিনাম সংকীর্তনও কিন্তু এখানে হয়ে থাকে। রাধাকৃষ্ণের মন্দিরের পাশাপাশি এখানে কিন্তু হনুমানেরও একটা বিরাট মূর্তি রয়েছে, বজরংবলীর মূর্তি। পুরো মাটির এই মন্দিরটা, রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে সঙ্গে এই যে বজরংবলী মূর্তি, সব মিলিয়ে কিন্তু লাল জলের মন্দিরটা একদম প্রত্যন্ত গ্রামে ঠিক যেরকম মন্দিরগুলো হয়ে থাকে ঠিক সেই রকমই লাগছে। গুহায় ওঠার পথেও রয়েছে একটি মন্দির। এটা দেখছেন, এটা হচ্ছে লাল জল গুহা, এখানে অ্যারো দিয়ে দেখানো রয়েছে, এটা দিয়েও যাওয়া যায়। আমি কিছু শট আপনাদের দেখালাম, আর সেই সঙ্গে এই ওপরটা দিয়ে কিন্তু গুহাটা বেশ ভালো বোঝা যায়। এখানে একটা হরিণের প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, হরিণের প্রতিকৃতি এখানে একটা রয়েছে। আর সেই সঙ্গে এই যে গুহার অংশটা, এইটা দিয়ে কিন্তু কিছুটা ঢুকে, চলুন দেখায়। এখানকার স্থানীয় মানুষদের যেটা দাবি সেটা হচ্ছে এটা নাকি বাঘের গুহা, ঠিক আছে, এটার মধ্যে নাকি বাঘ থাকতো। তবে আমি জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে। আমি আপনাদের যতটা পারছি ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি। এর ভেতরে আর ঢোকা যাচ্ছে না, কতটা ন্যারো স্পেস আপনারা দেখুন। তবে আমি বাইরে একটু পড়ছিলাম একটা জায়গাতে, সেখানে যেটুকু বলছে যে এটা নাকি মানব গুহা, মানে আদিম যুগের মানুষ নাকি এই গুহার মধ্যে থাকতেন। যেহেতু এটা একটা অত বড় বোর্ডের মধ্যে লেখা রয়েছে, সেটার মধ্যে কিছুটা সত্যতা হয়তো আছে, ঠিক কথা। তবে বাঘের গুহা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। তবে প্রত্যেকটা জায়গায় যেটা জেনে থাকেন যে প্রচলিত ধারণা কিছু থাকে, বা কিছু স্থানীয়দের বিশ্বাস, বা তারা কিছু কিছু হয়তো জানেন, হয়তো কোনোদিন এইখানে এই এত বড় জঙ্গল এরিয়ায় হয়তো বাঘ থাকতো। তো সেখান থেকে এখানে বাঘ থাকার সম্ভাবনা যে একেবারেই নেই সেটা কিন্তু নয়, থাকলেও থাকতে পারে। তবে গুহাটা কিন্তু এখনো বেশ ভয়ঙ্কর। একেবারে ভেতরের দিকটা আপনারা দেখছেন যে কতটা অন্ধকার, এবং সেই সঙ্গে সঙ্গে বেশ একটু গা শিরশির করবেই আপনার এর ভেতরে আসলে। অবশ্যই আসলে এই লাল জল গুহার মধ্যে থেকে কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন। লাল জলের গুহা থেকে আমরা এক্ষুনি বেরিয়ে এলাম, আর বেশ ভালো জায়গা, তবে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার লেগেছে গুহার ভিতরে ঢুকে। বেশ কিছু কি বলবো, যে বলাটা ঠিক না, সাপের খোলস এরকম অনেক কিছু দেখা গেছে। আর শিবমদা ছিল এখানে বসেছিল, এবং এখানে এই জায়গাটাই কয়েকটা স্থানীয় লোক ছিল, তাদের সঙ্গে কথা বলছিল। কথা বলতে গিয়ে শিবমদা বেশ কিছু তথ্য আর কি জানতে পেরেছে। আমার মনে হয় যে সেগুলো আপনাদেরও জানানো জরুরি, তো সেগুলো অবশ্যই শিবমদার মুখ থেকেই আমরা শুনে নেব। একটু যদি তুমি বলো যে কি বলছিলে, তুমি ওদের সঙ্গে তো কথা বলছিলে অনেকক্ষণ, কি বলছিলে? এটা প্রায় 200 মিটার উপরে, মানে মেন ল্যান্ড থেকে, এবং এখানকার লোকজন বলে নাকি এই সময় যে এই গুহাগুলো কেটে কেটে বানানো, এটা আজকের নয়, মানে আদিম যুগের মানুষ এখানে থাকতো নাকি। হ্যাঁ হ্যাঁ। এবং কয়েক বছর আগেও নাকি এখানে বাঘ দেখা যেত, এবং যে গুহায় উজ্জ্বল ঢুকেছিল সেই গুহা নাকি বাঘের, এবং তারা সেখানে বিভিন্ন সময় আশ্রয় নিয়ে থাকে। এবং এই লাল জলের সাথে বাঘের রক্তের সাথে কোনো মিলেছে কিনা জানি না, তবে নাম দুটোর মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য আছে, এবং সেখান থেকে যারা গা ছমছায় পরিবেশ সেখানে সবসময় থাকে। আমরা এসেছিলাম ছুরি মারাতে, এবং এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে এখানে দেখলাম যে একটা পাখি ঘুরে বেড়াচ্ছে, টিয়া পাখি, এবং যেই তাকে একটু তুলে নিলাম কোলে, ও কিন্তু থেকে গেল, সেভাবে করছিল না। আসলে ও বেশ শান্ত। জঙ্গলমহল যেটা বলছিলাম, যে জঙ্গলমহলের পশু পাখি সবাই যেন নিজেদের আপন করে নেয় মানুষকে, ঠিক এই পাখিটাও ঠিক সেই রকমই, খুব সহজেই কিন্তু আমাদের আপন হয়ে গেল, তাই না? লাল
জল থেকে আমরা এলাম হচ্ছে ময়ূর ঝর্ণাতে, এবং ময়ূর ঝর্ণাতে এখানে একটা ঝর্ণা আছে দেখার, কিন্তু আমরা সেখানে আসিনি। আমরা এসেছি এর পাশে একটা, এই গ্রামটাকে ময়ূর গ্রাম বলতে পারেন, কারণ এখানে না বাড়িতে বাড়িতে ময়ূর পোষে। হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তবে আপনাদের দেখায়। এই যে সামনে দেখছেন এরকম অনেকগুলো বাড়ি আছে, আর এই বাড়িতে দেখছেন এইগুলো পোষা থাকে ময়ূর। এইভাবে নামি সামনে গেলে কিছু করবে না তো? এই দেখুন, এ হচ্ছে বাড়ির মানুষগুলো, আর ঠিক এইভাবে পোষা থাকে এখানে ময়ূর। ভাবতে পারছেন, এখানে লোকজন এই গ্রামটাকে ময়ূর গ্রাম বলে। এখন রোদ বলে খুব একটা বাইরে নেই কেউ, তবে এই গ্রামের বেশ আশপাশে কয়েকটা বাড়ি রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই কম বেশি এখানে বেশ কয়েকটা আপনি ময়ূর কিন্তু এখানে দেখতে পাবেন। এই কাকা, এই কি একটাই ময়ূর আছে এখানে? আচ্ছা, আর এই আশপাশে আর কারো বাড়িতে নেই? আপনাদের বাড়িতেই? ও, ওই পাড়ায় আছে? ও, এ কোথায় বাড়িতে এসেই বসেছিল না আপনারা? ছোট থেকে? আচ্ছা আচ্ছা, বাহ। উনি যেটা বলছিলেন যে এই ময়ূরটাকে ওরা কিন্তু খুব ছোটবেলা থেকে এইভাবে আর কি করে, মানে যেভাবে একটা আমরা বাড়িতে কোনো পোষ্য পুষে থাকি, এনারাও কিন্তু এইভাবে ময়ূরগুলো পুষে একে একে বড় করে তোলে। আমরা আজকে যে সাইট সিইংয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে এই দাদার গাড়িতেই, যে পেছনে দেখছেন এই বোলেরো গাড়িতে করে আমরা গিয়েছিলাম হচ্ছে সাইট সিইংয়ে। আর এটা হচ্ছে, এই দাদা হচ্ছে অজিত সিং। এই দাদার সঙ্গে পুরোটা ঘুরেছি, খুব ভালো মানুষ একজন, আর খুব শান্তভাবে আপনাকে অনেকটা সময় নিয়ে পুরোটা ঘুরে দেখাবে। তো দাদা, যদি কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে কেউ যদি আসতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করবে কি করে? যদি নাম্বারটা একটু দিই। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ বলুন। নাম্বার নিন। আমার নাম হচ্ছে অজিত সিং। আমার মোবাইল নাম্বার হচ্ছে 850 918 3126। আমার একটা হোমস্টে আছে। আচ্ছা, কোথায়? এই সামনে, আমার ওই সামনে। আচ্ছা, তার নাম হচ্ছে করম হিল ভিউ হোমস্টে। আচ্ছা ঠিক আছে। তাহলে দাদা যেটা বললো যে করম হিল ভিউ হোমস্টে, আপনারা চাইলে ওখানেও এসে থাকতে পারেন। আর দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, খুব ভালো মানুষ, এমনি আপনাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েও দেবে। আজকের মতো সাইট সিইংয়ের এই ভিডিও এতটুকু। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আর কিছু মিস করলাম বা আরও কিছু তথ্য যদি চাই অবশ্যই কমেন্ট করেও জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে কিন্তু এক্সপ্লোর বাংলার পাশে থাকবেন।